साल 2023 में अंडमान के 21 द्वीपों के नाम भी भारतीय सेना के जांबाज वीर पुरुष 21 परमवीर चक्र विजेताओं के नाम पर रखे गए। ভারতের সবচেয়ে দূরবর্তী দক্ষিণ প্রান্তে একটা দ্বীপপুঞ্জ আছে, যেখানে আজ চলছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভারত চাইছে একটা বৈশ্বিক সমুদ্রের হাব বানাতে, আর কি লজিস্টিক হাব বানাতে, আর সামরিক হাব তৈরি করতে, যা সিঙ্গাপুর, কলম্বোর মতো বন্দরের ওপর নির্ভরতা কমাতে পারে। কিন্তু এই একই প্রকল্প নিয়ে পরিবেশবিদ, নৃবিজ্ঞানী আর আদিবাসী জনগোষ্ঠীরা বলছেন, এটা যদি সঠিকভাবে না হয় তাহলে এটা হতে পারে পরিবেশের জন্য একটা বড় বিপর্যয়, আর অধিবাসীদের জন্য অস্তিত্বের সংকট। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ উন্নয়নের প্রকল্পটি কি, কেন এত বিতর্ক, এটা ভারতের জন্য কি প্রফিট আনতে পারে নাকি ঝুঁকি তৈরি করতে পারে। যদি আপনি ভারতের প্রতিরক্ষা, অর্থনীতি আর পরিবেশ নিয়ে সিরিয়াস হন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর লাইক করুন, শেয়ার করে রাখুন, আপনার বন্ধুদের জানাতে এই ভিডিওটি সাহায্য করবে। প্রথমে একটা সরল কথা বলি, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ উন্নয়ন প্রকল্প অর্থাৎ GNI প্রজেক্ট, এটি কি? এটি হলো ভারতের সবচেয়ে উচ্চ বিলাসী প্রকল্পের একটা। এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম ও বৃহত্তম দ্বীপ গ্রেট নিকোবরকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে, যেখানে প্রায় ৮১,০০০ থেকে ৯২,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য কি? এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রেট নিকোবরকে বৈশ্বিক সামুদ্রিক, লজিস্টিক আর সামরিক হাবে রূপান্তরিত করা। এর জন্য ৪টি বড় বড় পরিকাঠামো তৈরি করা হবে। কি কি? একটি আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সপোর্টেশন টার্মিনাল বা ICTT, একটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর, আর কি একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, আর একটি সমন্বিত জনপদ। এই প্রকল্পটা ৩০ বছর ধরে ৩ পর্যায়ে বাস্তবায়িত হবে। এই সংস্থার নাম হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমন্বিত উন্নয়ন নিগম বা ANIDCO। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি ভাবেন এটা শুধু কি একটা বন্দর, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। দেখুন, এটা ভারতের ভবিষ্যৎ প্রতিরক্ষা আর অর্থনীতির একটা বড় পথ। এখন একটু ডিটেলসে আসি। এই প্রকল্পের মূলত উপাদানগুলো কি কি, এ সম্পর্কে আমি এখন আলোচনা করব। দেখুন, আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সপোর্টেশন টার্মিনাল বা ICTT গ্যালথিয়া উপসাগরের একটি অগভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে, যার গভীরতা ২০ মিটারের বেশি। বছরে ১৬ মিলিয়ন TEU কন্টেনার হ্যান্ডেল করার ক্ষমতা রাখবে, যা সিঙ্গাপুর বা কলম্বোর মতো বড় বন্দরের সাথে প্রতিযোগিতা করতে পারে। ২ নম্বর কি? গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর। এটি একটি ৩,৩০০ মিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট বিমানবন্দর তৈরি করা হবে, যা সামরিক এবং বেসামরিক উভয় কাজেই ব্যবহার করা হবে। ২০৫০ সাল নাগাদ এটি প্রতি ঘন্টায় ৪,০০০ যাত্রী হ্যান্ডেল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ৩ নম্বর কি? ৩ নম্বর হলো বিদ্যুৎ কেন্দ্র। দেখুন, দ্বীপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৪৫০ MVA ক্ষমতার একটি হাইব্রিড গ্যাস ও সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।
আর কি হবে? আর হচ্ছে সমন্বিত জনপথ। 166 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি নূতন শহর নির্মাণ করা হবে, যা 2050 সাল নাগাদ প্রায় 3,50,000 মানুষ বসবাস নিশ্চিত করবে। এখন একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি চান ভারত শুধু বিদেশি বন্দর আর বিদেশি বন্দরের উপর নির্ভর করুক, নাকি নিজের হাতে একটা বৈশ্বিক হাব তৈরি করুক? অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানাবেন। আসুন আবার আমরা ভিডিওতে ফিরে যাই। দেখুন, এখন একটা প্রশ্ন আমাদের সামনে উপস্থিত হয়। প্রশ্নটা কি? কেন এই প্রকল্প ভারতের জন্য এত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালীর প্রবেশদ্বারের খুব কাছে, মাত্র 40 থেকে 90 নটিক্যাল মাইল দূরে। বিশ্বের রাজনীতিতে একটা বিশাল অংশ চীনের আমদানিকৃত জ্বালানির তেলের 80% বা 80% এই পথ দিয়েই যাতায়াত করে। তাহলে কি? তাহলে এই প্রকল্পের মাধ্যমে ভারত একটি গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করবে বা পর্যবেক্ষণ করতে সক্ষম হবে, যা চীনের স্টিঙ্ক অফ পার্লস কৌশলের মোকাবিলা করতে সাহায্য করবে। এটি ভারতের অ্যাক্ট ইস্ট নীতির একটি শক্তিশালী উদাহরণ, যেখানে ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের সামুদ্রিক আধিপত্য বজায় রাখতে পারবে। সামরিক দিক থেকেও এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন না, এখানে উন্নত রেডার, ড্রোন সিস্টেম, এগুলো সবই কিন্তু এখানে তৈরি করা হবে, যা ভারতের নৌবাহিনীকে দক্ষিণ চীন সাগরের প্রবেশ পথকে আরও শক্তিশালী এবং আরও বেশি শক্তিশালী করবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একমাত্র ত্রিপাক্ষিক বা ট্রাই সার্ভিস থিয়েটার কমান্ডে অবস্থিত, যা এই প্রকল্পের মাধ্যমে নতুন আধুনিক ক্ষমতা দান করবে এবং শক্তিশালী হবে। আপনি যদি ভাবেন যে ভারত শুধু স্থলসীমায় নিরাপত্তা চাইবে, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। দেখুন, সাগরের নিরাপত্তাই হলো ভবিষ্যতের একমাত্র নিরাপত্তা। এখন আসি অর্থনৈতিক পাটে। দেখুন, গ্রেট নিকোবর প্রকল্প ভারতের জন্য কি প্রফিট আনতে পারে, সেই বিষয়ে আমি আপনার সঙ্গে এখন আলোচনা করব। বর্তমানে ভারত প্রায় 75% ট্রান্সপোর্টেশন কার্গো কলম্বো, সিঙ্গাপুর আর ক্ল্যাং পোর্টের মাধ্যমে পরিচালিত করে বা পরিচালিত হয়। এর ফলে ভারত বাজার প্রায় 200 থেকে 300 মিলিয়ন ডলার রাজস্ব হারায়, কারণ এই বিদেশি বন্দরগুলোর ভাড়া সম্পূর্ণটাই ভারতের বাইরে চলে যায়। যদি নিজস্ব হাব তৈরি হয়, তাহলে এই অর্থ পুরোটাই সাশ্রয় হবে, আর ভারত নিজের বন্দর থেকে রাজস্ব অনেক বেশি আয় করতে পারবে। সরকারি রিপোর্ট অনুযায়ী 2040 সাল নাগাদ এই বন্দর থেকে বার্ষিক প্রায় 30,000 কোটি টাকা রাজস্ব আয় করবে, আর প্রায় 50,000 মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখান থেকে কর্মসংস্থান পাবে। এছাড়াও সরাসরি রুট ব্যবহার করে ভারত লজিস্টিক খরচ কমাবে। এটা কি বড় নয়? না, আপনি যদি ভাবেন যে এখানেই কি শেষ হয়ে গেল, না, এখানে শেষ নয়। বিশ্ববাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা করার ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে। একটা প্রশ্ন করি, আপনি কি চান যে ভারত শুধু বিদেশি বন্দরের উপর নির্ভর করুক, নাকি নিজের উপর বৈশ্বিক বাণিজ্যের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করুক? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আমরা পরের অংশে চলে যাই। এখন আসি একটা গুরুত্বপূর্ণ পার্টে, পরিবেশগত ঝুঁকি আর আদিবাসীদের অধিকার সত্যি কি এখানে ঝুঁকির মুখে পড়বে? চলুন এই নিয়ে একটু ডিসকাস করি। গ্রেট নিকোবর দ্বীপ ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত, যেখানে অত্যন্ত সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে। এটা আমাদের জানার অপেক্ষা রাখে না, এটা আমরা প্রত্যেকেই জানি।
এই প্রকল্পের জন্য প্রায় 130 বর্গ কিলোমিটার চিরহরিত ক্রান্তীয় বনভূমি ধ্বংস হয়ে যাবে আর প্রায় 10 লক্ষ থেকে 1 কোটি গাছ কাটা পড়বে। এই অবকাঠামো নির্মাণ বিশ্বের একমাত্র নিকোবর মেঘাপোট পাখি আর বিশ্বের বৃহত্তম সামুদ্রিক কচ্ছপ লেদারব্যাক টার্টেলের প্রজনন ক্ষেত্রকে ধ্বংস করতে হবে। পরিবেশবিদরা বলছেন হরিয়ানার আরাবল্লী পর্বতমালার গাছ লাগানোর মাধ্যমে ক্রান্তীয় বনের ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আদিবাসী অধিকার নিয়েও একটা বড় সমস্যা। স্যামন উপজাতির একটা অত্যন্ত আদিম এবং বিচ্ছিন্ন উপজাতি, যাদের সংখ্যা মাত্র 200 থেকে 300 জন। 3,50,000 বাসিন্দা নতুন করে আসার জন্য তাদের প্রাণঘাতী রোগ বা সাংস্কৃতিক ধ্বংসের ঝুঁকি বাড়তে পারে বা তৈরি হতে পারে। কিছু বিশেষজ্ঞ গণহত্যার সমতুল্য বলে সতর্ক করছেন। এখন আসি বর্তমান আইনি স্থিতির কথায়। 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কি অবস্থা? এমজিটির রায়, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কৌশলগত গুরুত্ব বিবেচনা করে পরিবেশগত ছাড়পত্র বহাল রেখেছে, কিন্তু এটা অবশ্যই শর্ত সাপেক্ষ। বনের অর্থাৎ অরণ্য ছাড়পত্র পর্যায় নাম্বার 1 অনুমোদন পেলেও চূড়ান্ত বন ছাড়পত্র এখনও প্রক্রিয়াধীন, অর্থাৎ এখনও মেলেনি। চলছে এ সম্পর্কে আলোচনা। আদিবাসীদের সম্মতি, নিকোবর উপজাতি কাউন্সিল তাদের আগের অনাপত্তি সনদ বা এনওসি প্রত্যাহার করে নিয়েছে, আর বিষয়টি আদালতের বিচারাধীন। কর্পোরেটের আগ্রহ সেখানে কি আমরা দেখতে পাবো? দেখুন, আমদানি পোর্ট, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, এসআর পোর্টসের মতো বড় প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পে বিনিয়োগ এবং পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। আমরা শেষ অংশে বলি যে গ্রেট নিকোবর প্রকল্প ভারতের জন্য একটা দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে একটি ভারতকে ভারত মহাসাগরের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে আর অর্থনৈতিক সমৃদ্ধিও আনতে পারে, অন্যদিকে এটি পরিবেশগত ভারসাম্য আর প্রাচীনতম এক আদিম মানব গোষ্ঠীকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। কি করবে বা কোন বিষয় নিয়ে ভারতবর্ষ এগোবে এটা বিচারাধীন। আশা করা যায় এই নিয়ে আরও বেশি ডিটেলসে আলোচনা করা হবে এবং আমাদের যে সমস্ত জিওপলিটিক্যাল অ্যানালাইজাররা রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। এই বিষয়ে আমরা আশাবাদী যে এই প্রজেক্টটি হোক। এই প্রজেক্টটি অবশ্যই ভারতবর্ষকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শুধু গ্রেট নিকোবর প্রকল্পের বিবরণ দিইনি, আমি বলেছি কিভাবে এটা ভারতের কৌশলগত, অর্থনৈতিক এবং পরিবেশগত আর সামাজিক দিকগুলো প্রভাবিত করছে। আর এই যে সমস্ত সোর্স থেকে আমি নিয়েছি, যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে দেখবেন, আমি আপনাকে এই সমস্ত সোর্স দিয়ে দেব। যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ বা প্রকল্প নিয়ে আপনার আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু পরের ভিডিওতে আরও ভালোভাবে বুঝিয়ে দেব। আজ এই পর্যন্তই। এই ধরনের ভিডিও আপনি যদি আরও চান অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে রাখুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এতক্ষণ পর্যন্ত আমি রাজকুমার আপনার সঙ্গে ছিলাম। এতক্ষণ সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।